ঈশানী তানিয়াকে দেখতে এলে সাথী ঈশানীকে অপমান করে তাড়িয়ে দেয় আর বলে, আজ থেকে তোমার আমার বন্ধুত্ব সম্পর্ক আর নেই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর যখন বাণী আর অনিরুদ্ধর কাছে এসে বলে যে, মিস্টার চ্যাটার্জি আপনি কি করলেন? তানিয়ার অপারেশনটা তো দেরি হয়ে যাচ্ছে, আর একটা ইনজেকশন দিতে হবে, তার দাম 5 লক্ষ টাকা, সেটা ব্যবস্থা করুন। তখনই বাণী বলে, ডক্টর বাবু আপনি আপনি একটু চেষ্টা করুন, আপনি ইনজেকশনের ব্যবস্থা করুন, টাকা জোগাড় হয়ে যাবে। তখনই ডক্টর বলে যে, দেখুন মিসেস চ্যাটার্জি, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ ইনজেকশনটা আমাদের এখানে পাওয়া যাবে না, কারণ এত দামের ইনজেকশন আমরা হসপিটালে রাখি না, এটা আপনাদেরকেই জোগাড় করতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ সেটা বুঝতে পারছি, আমি একটা কথা বলতে চাই। তখনই দেখা যায় যে ডাক্তার বলে, কি বলবে? তখনই সাথী বলে, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি একটু আমার আমার নাতনিকে বাঁচান, আমার নাতনির বাঁচাটা খুব দরকার। তখনই অনিরুদ্ধ আলাদা করে ডক্টরকে ডেকে বলে, আমি যদি আবার কিডনি বিক্রি করে দিতে চাই, তা সেই ব্যবস্থা করতে পারবেন? তখনই ডক্টর বলে, মিস্টার চ্যাটার্জি এ কি বলছেন আপনি? এটা আমি করতে পারবো না, আপনার এইটা করতে গেলে আমার লাইসেন্স চলে যাবে। না না, আমি এটা করতে পারবো না, আপনি কিভাবে কথা বলছেন? এটা আইনের বিরুদ্ধে। তখনই অনিরুদ্ধ বলে, আসলে আমার মাথাটা ঠিক নেই তাই বললাম। আচ্ছা এখন কি করা যায়? তখনই ডক্টর বলে, হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি দেখবো যে কি করা যায়। এটা তো আমাদের কিছু করার থাকে না। এদিকে তখনই বাণী বলে, আমি 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 চুল বিক্রি করতে যাব। তখনই দেখা যায় যে সাথী বলে, কয় টাকা চুল বিক্রি করতে পারবে বাণী? এই টাকা দিয়ে তাদের আর চিকিৎসা হবে না। তখনই বাইরে থেকে বিদ্যুৎ এগুলো দেখে বলে যে, ঠাকুর যা হবে ভালোভাবেই যেন হয়, তানিয়ার যেন কিচ্ছু না হয়, তানিয়ার কিছু হয়ে গেলে ওই বাণী আমাকে ছাড়বে না, বাণী আমাকে বিপদে ফেলে দেবে। তাই বলছি ঠাকুর, যে বাণী তানিয়া যেন সুস্থ হয়ে যায়, তানিয়া যেন কিচ্ছু না হয়, কারণ মেয়েটা আমার বাড়িতে গিয়ে অসুস্থ হয়েছে। আমি মধু ম্যাডামের কথা শুনে ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আমি অনেকবার বিপদে পড়ে ফেলেছি। ওই মেয়েটার কিছু হয়ে গেলে মানে আর কিছুতেই আমাকে ছেড়ে দেবে না, ও আমাকে শেষ করে ফেলবে। আমাকে বাণীর হাত থেকে বাঁচতে হবে, যা হয়ে যাক মেয়েটা যেন বেঁচে যায়, তাহলেই হবে। তখনই বাণী বলে যে, আগে বিশ্বা চ্যাটার্জির কাছে কত টাকাও ছিল, তখন ও কত লোকের সাহায্য করেছে, যেমন আমাদেরকেও সাহায্য করেছে। এখন তারকে সাহায্য করার মতো কেউই নেই। বিদ্যুতের কত দেনা সে শোধ করে দিয়েছে, সেই টাকা যদি এখন থাকতো তাহলে এখন আমার মামামের চিকিৎসাটা হয়ে যেত। তখনই বিদ্যুৎ বলে মনে মনে যে, মেয়েটা কি করছে? এখানেও আমাকে নিয়ে পড়ে আছে, এখনো আমাকে নিয়েই কথা বলছে, ও আমাকে ছাড়বে না। তখনই বাণী বলে যে, আমি যদি বিদ্যুৎকে হাতের কাছে পাই, ওকে পুরোপুরি শেষ করে ফেলবো, ওর জন্য এত কিছু হচ্ছে, ওর জন্য আমার মামামের আজকে এই অবস্থা, আমি তো ওকে কিছুতেই ছেড়ে দেব না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী বাণী এখন থাক, এসব কথা আর বলতে হবে না। তখনই নার্স এসে বলে, আপনাদের টাকা জোগাড় হয়ে গেছে, টাকা পড়ে গেছে, যে এখনই ওটি রেডি করতে হবে। ডক্টর আপনি চলুন, আপনি গিয়ে তানিয়ার সার্জারিটার ব্যবস্থা করুন। তখনই ডক্টর বলে, টাকা জোগাড় হয়ে গেছে? তখনই দেখা যায় যে বলে, হ্যাঁ। তখনই অনিরুদ্ধ বলে, কে টাকা দিয়েছে? তখনই নার্স বলে, কি সেটা তো বলতে পারবো না, শুধু সে বলল যে আপনাদের দুঃসম্পর্কে আত্মীয় হয়, সে টাকা দিয়ে চলে গেছে। তখনই অনিরুদ্ধ আর বাণী লোক খুঁজতে বাইরে দৌড়ে বাইরে আসে। তখনই বাণী বাইরে এসে দেখতে পায় আর ডাকে যে, সে শুনছেন, আপনি কে বলুন তো? তখনই কাবেরী তাকায়। তখনই বাণী বলে যে, কাবেরী মাসিমণি আপনি এখানে? তখনই কাবেরী বলে, হ্যাঁ না আসি তো পারলাম না, কারণ তুমি আমার মেয়ের মাথাটা খেয়ে নিয়েছো, মেয়ের সুখের জন্য আমাকে এটুকু করতেই হবে। তখনই বাণী বলে, দেখুন আমি এটা জানতাম না, আমি অন্তরাকে নিষেধ করেছিলাম আপনার কাছে না যেতে, তবু অন্তরা আপনার কাছে চলে গেছে, এসব বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। তখনই কাবেরী বলে, অনেক নাটক হয়েছে, আর নাটক করো না, তোমার এই নাটক শুনতে আমি এখানে আসিনি, তোমাকে টাকা দিয়েছি তুমি তুমি তোমার স্বার্থের জন্য আমার মেয়ের মাথাটা খেয়ে নিয়েছো, তোমার মেয়েকে সুস্থ করার জন্য তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধে নিয়ে গেছো। তখনই বাণী বলে, মাসিমণি বিশ্বাস করুন, আমি এসব বিষয়ে কিচ্ছু জানতাম না। দেখুন আমি অন্তরাকে বারবার করে নিষেধ করেছিলাম, কিন্তু অন্তরা কেন যে আমার কথা না শুনে চলে গেল সেটা আমি জানি না। তখনই দেখা যায় যে কাবেরী বলে, অনেক হয়েছে, আর এইসব নাটক করো না বাণী। তখনই বাণী বলে, দেখুন মাসিমণি, আপনি যে টাকাটা দিয়েছেন এটা যদি অনিরুদ্ধ বাবু জানতে পারে তাহলে অনিরুদ্ধ বাবু অনেক কষ্ট পাবে। তখনই কাবেরী বলে, হ্যাঁ এখন মেয়ের অসুস্থ হয়েছে, এখন আবার তুমি এদিকেও ভাবছো, আসলে তোমাকে দেখে চিনার উপায় নেই। তখনই বাণী বলে, মাসিমণি দেখুন, আপনি যেটা করেছেন সেটা আমার কাছে অনেক বড় কিছু করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আমি 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 আপনাকে এই টাকাগুলো শোধ করে দেব। তখনই দেখা যায় যে
উম কাবেরী বলে ওঠে, "হ্যাঁ, এত হাত জোর করে বলতে হবে না। আমি তোমাকে সময় দিচ্ছি। তুমি এই টাকাগুলো পারলে আমাকে শোধ করে দিও।" তখনই দেখা যায় যে বাণী বলে, "হ্যাঁ, হ্যাঁ মাসিমণি, আমি আপনাকে এই টাকাটা আগামী ৩ মাসের মধ্যেই দিয়ে দেব।" তখনই কাবেরী বলে, "সেটাই ভালো। একটা কথা বলছি বানি, যেটা পারবে না সেটা নিয়ে কথা বলবে না। তুমি আগামী ৩ মাসের মধ্যে কি করে টাকা রোজগার করবে, তাও ৪০ লাখ টাকা?" তখনই দেখা যায় যে বানি বলে যে, "আমি যেভাবে হোক জোগাড় করে আপনাকে শোধ করে দেব।" তখনই কাবেরী বলে, ছোট মুখে এরকম কথা বলতে নেই। আর তুমি বলে দিয়েছো তাই আমি মেনে নিয়েছি। একটা কথা মাথায় রেখো যে ৩ মাস পরে যদি তুমি টাকা শোধ করতে না পারো, তাহলে কিন্তু আমি অনিরুদ্ধকেও বলতে বাধ্য হব। আর অনিরুদ্ধ জানতে পারলে অনিরুদ্ধ কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। তখনই সাথী বাণী বলে, "হ্যাঁ, হ্যাঁ মাসিমণি, আমি আপনাকে টাকা শোধ করে দেবো। আজকে যেভাবে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার মামামের চিকিৎসা করিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।" এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ ইনজেকশনটা কিনে নিয়ে এসে ডক্টরের হাতে তুলে দেয় আর বলে, "যান আমার মামামকে সুস্থ করে দিন।" এরপরেই দেখা যায় সাথী বলে, "এই টাকাগুলো কে দিয়েছে বুঝতে পারছি না। আমার মনে হয় এই টাকাগুলো ঈশানী দিয়েছে।" তখনই সেই মুহূর্তে ঈশানী চলে আসে আর বলে, "সাথী, আমি টাকা নিয়ে এসেছি। ঈশানীর অপারেশন শুরু হয়ে গেছে।" তখনই দেখা যায় যে ঈশানীর এই কথাগুলো শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায় আর বলে, "তাহলে টাকা কে দিয়েছে? আমরা ভেবেছিলাম যে ঈশানী মাসিমণি দিয়েছে, কিন্তু কই, সে তো দেয়নি, তাহলে টাকাগুলো কে দিয়েছে?" তখনই সাথী বলে, "ঈশানী, টাকা তুমি দাওনি?" তখনই ঈশানী বলে, "না তো, আমি টাকা দিইনি।" তখনই ওখানে নকুল আর তার পরিবারও চলে আসে। তখনই নকুল বলে, "অনিরুদ্ধ, তানিয়ার কি অবস্থা? অপারেশন শুরু হয়ে গেছে?" তখনই অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, অপারেশন শুরু হয়ে গেছে।" তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, "যাক, আমার মেয়ের অপারেশনটা তো হতে চলেছে। এবার এবার আমি নিশ্চিত। এবার বানি আমাকে আর কিছু করতে পারবে না।" এরপরে দেখা যায় যে তো বাণীর দিকে তাকিয়ে থাকে নকুল আর বলে, মেয়েটার কত সম্পদ থাকা সত্ত্বেও মেয়েটা আজ টাকার জন্য কিভাবে সবার কাছে হাত জোর করে টাকা চেয়েছে, বলতেও পারছি না।" এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে, "অনেক হয়েছে। এখানে কেন এসেছেন আন্টি?" তখনই দেখা যায় ঈশানী বলে, "আজকে তানিয়ার অপারেশন, নকুল দার কাছ থেকে জেনে আমি ছুটে আসলাম।" তখনই সাথী বলে, "আমি ভেবেছিলাম টাকাটা তুমি দিয়েছো ঈশানী, কিন্তু টাকাটা তুমি যে দাও নাই এটা আমি এখন জানতে পারছি।" তখনই দেখা যায় যে ঈশানী বলে, "আমি টাকা নিয়ে এসেছি সাথী, আমি এই যে টাকা নিয়ে এসেছি এখন।" সাথী বলে, "এখন আর টাকা নেই, হয়তো হয়তো কি কেউ একজন পরিচিতই দিয়ে গেছে, যে দিয়ে গেছে সে আজকে অনেক উপকার করেছে, এই দিন কখনোই ভুলতে পারবো না।" তখনই বানি এসব কিছু শুনে দূর থেকে বলে, "এখন যদি আমি সব সত্য কথা বলে দিই তাহলে অনিরুদ্ধ বাবু একেবারে ভেঙে পড়বে, মাসিমণিও অনেকটা কষ্ট পাবে, আমাকে কিছুই বলতে হবে না, এখন সবকিছু মুখ বুজে সহ্য করতে হবে।" তখনই বাণী চলে আসে। তখনই অনিরুদ্ধ বলে, "বাণী, কাউকে দেখতে পেয়েছো? টাকাটা কে দিয়েছে?" তখনই বাণী মাথা নাড়িয়ে বলে, "না, না, আমি দেখতে পাইনি।" অন্যদিকে তানিয়ার অপারেশনটা শুরু হয়ে যায়। ডক্টর তানিয়ার অপারেশনটা ভালোভাবেই করতে থাকে। এরপরেই দেখা যায় যে তানিয়ার অপারেশন করার সময় এদিকে অনিরুদ্ধ অনেকটা কষ্ট ভরা মুখে সে ভাবতে থাকে যে আমার মেয়েটা কতটা কষ্ট করছে। এরপরে ডক্টর বাইরে এসে বলে যে সার্জারিটা সম্পূর্ণ হয়েছে। আসলে যে সার্জারিটা করেছি সেটা ক্রিটিক্যাল ছিল, কিন্তু এখন আর ভয় নেই, কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের। আপনারা ওর প্রতি খেয়াল রাখবেন, ও যেন কোনো বিপদে না পড়ে, কোনো টেনশন না হয়, কিছুদিন কিন্তু ওকে সামলে রাখতে হবে। তখনই দেখা যায় এই সাথী বলে, "আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমরা আমার নাতনিকে আমি খুব যত্ন করে রাখবো, আমার নাতনির কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট পেতে দেব না, ও যখন যা চাইবে তখন তাই দেবো।" তখনই বাণী বলে, "হ্যাঁ ডাক্তারবাবু, আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না, মেয়ের কিচ্ছু হতে দেব না, আমার মেয়েকে মামামকে আমি নিয়ে ভালো রাখবো।" তখনই ডক্টর বলে, "সেটাই ভালো মিসেস চ্যাটার্জি, আমাদের মেয়েকে একটু খেয়াল রাখলেই হবে।" এরপরেই দেখা যায় সাথী ঈশানীকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। ঈশানী কান্না করতে করতে চলে যায়। তখন ঈশানী মনে মনে বলে যে সাথীর সঙ্গে তো কম অন্যায় হয়নি, সাথী আমার কাছে কতবার টাকা চেয়েছে তানিয়ার অপারেশনের জন্য, কতবার তো সাথীকে আমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে আসতে হয়েছে, কিন্তু আজকে সাথী যেটা করলো সেটা একদম ঠিক হলো না। সাথী এভাবে আমাকে দূরে ঠেলে দিল, আমি কখনো ভাবিনি যে সাথী আর আমার সম্পর্কটা এভাবে এভাবে দূরে চলে যাবে, এভাবে ভেঙে যাবে, দু পরিবারের সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাবে। এটা আমি কিছুতেই ভাবিনি, কিন্তু হয়ে তো গেছে। এবার আমি কি করব? আমি আর কিছু সহ্য করতে পারছি না। শুধুমাত্র মৌলির জন্য এই আজকে আমাদের দুই বন্ধুত্ব সম্পর্ক ভেঙে গেল। কত কত একসঙ্গে থেকেছি। এরপর অন্যদিকে দেখা যায় মৌলি হসপিটালে এসে অনিরুদ্ধকে বলে, "অনিরুদ্ধ, ও তানিয়ার অপারেশন হয়ে গেছে, টাকা জোগাড় কি করে করলে?"
টাকা কে দিয়েছে? তখনই দেখা যায় যে নকুল বলে এসে গিয়েছে ড্রামার কুইন, এখানে এসে আবার ড্রামা শুরু করবে। এই মেয়েটাকে আমি আর সহ্যই করতে পারছি না। এই মেয়েটা আমার রক্ত যে ওর শরীরে বইছে এটা আমি কিছুতেই মানতে পারছি না যে আমার মেয়ে এতটা খারাপ মেয়ে হয়েছে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে, মলি যেদিক দিয়ে এসেছো সেদিক দিয়েই চলে যাও, তোমাকে এখানে তো আমি ডাকিনি, এখানে কেন এসেছো? তখনই মলি বলে, অনিরুদ্ধ তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? যে টাকার জোগাড় না হলে টাকাটা আমি দিয়ে দিতাম। তখনই সাথী বলে যে কি বললো অনিরুদ্ধ শুনতে পাওনি মলি? যে পথে এসেছো সেই পথে চলে যাও, তোমার হেল্প আমাদের লাগবে না, ওই রায়বাড়ির হেল্প আমাদের লাগবে না। তখনই মলি বলে, কেন লাগবে না? আমি 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 তানিয়াকে দেখতে এসেছি, ও তো ছোট্ট একটা মেয়ে। তখনই অনিরুদ্ধ বলে, দেখতে হবে না, এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় মলি যখনই ওখান থেকে চলে যেতে যায় তখনই মলিদের অফিসের ম্যানেজার আর তার সেক্রেটারি চলে আসে। তখনই দেখা যায় আড়াল থেকে মলি এগুলো দেখে খুবই রেগে যায়। তখনই ম্যানেজার বলে যে, স্যার আমি আপনার মেয়ের জন্য পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছি, আপনি তো আমাদের কাছে মহৎ ছিলেন, আজকে আপনার মেয়ের এই বিপদের দিনে আমরা আপনার পাশে দাঁড়াতে চাই, তাই আমি এখানে পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছি। তখনই মলে এগুলো দেখে বলে যে আমার অফিসে চাকরি করে আমারটা খেয়ে আমারটা পরে আবার অনিরুদ্ধর পাশে দাঁড়ানো, আমি ছোটাচ্ছি। এবার অফিসে গিয়ে আমি এদের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। এদের এত বড় সাহস অনিরুদ্ধর পাশে দাঁড়ায়।